হয়ে গেল আমাদের প্রথম পেট্রোগ্লিফ স্পট দেখা। প্রচণ্ড রোদ উঠে গেছে, কষ্ট হচ্ছে এখন। অদ্ভুত সুন্দর জায়গা ছিল ড্রোন ওড়ানোর এবং অন্যান্যভাবে ফটোগ্রাফি করার, কিন্তু সেটা আর ইচ্ছে করছে না। আমরা এখন যাব নেক্সট পেট্রোগ্লিফ স্পট, বারাসু বলে একটা জায়গায়। সেটা এখান থেকে 19 কিলোমিটার। তাই চলুন, এই রাস্তাতেই এসছি, তাই এই রাস্তা আর দেখাচ্ছি না নতুন করে। যেখান থেকে আমরা স্টেট হাইওয়ে ছেড়ে এই দেবী হাসল রোডে ঢুকেছিলাম, সেইখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। যেতে যেতে বরঞ্চ একটা কাজ করি। এখনও অবধি পেট্রোগ্লিফস নিয়ে পড়াশোনা করে আমি যতটুকু জানতে পেরেছি পেট্রোগ্লিফস সম্পর্কে, তার থেকে খানিকটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। বরং উইকিপিডিয়া বলছে পেট্রোগ্লিফস মানে হচ্ছে অ্যান ইমেজ ক্রিয়েটেড বাই রিমুভিং পার্টস অফ এ রক সারফেস বাই ইনসাইজিং, পিকিং, কার্ভিং অর অ্যাব্রেডিং অ্যাজ এ ফর্ম অফ রক আর্ট। ডিকশনারি বলছে পেট্রোগ্লিফস মানে হলো এ রক কার্ভিং, স্পেশালি এ প্রি হিস্টোরিক ওয়ান। অর্থাৎ দুয়ে মিলে যা দাঁড়ায় তা অনেকটা এইরকমভাবে বলা যায়, জোড়া লাগিয়ে দুটোকে, যে প্রাগৈতিহাসিককালে পাথরকে কেটে ঘষে খোদাই করে এবং শিলাপৃষ্ঠের কিছু অংশ সরিয়ে যে পাথুরে চিত্র বা শিল্প তৈরি করা হয় তাকে পেট্রোগ্লিফস বলা যেতে পারে। যদিও প্রকৃত রক পেন্টিংকে বলা হয় এক পিক্টোগ্রাফ, যা পেট্রোগ্লিফস থেকে একটু আলাদা। মহারাষ্ট্রের কাসেলি, রুন্ধেতালি, দেভাচে গোতানে, বারসু, দেবী হাসল, এই সমস্ত অনেকগুলো জায়গাতে এবং গোয়ার বেশ কিছু জায়গা, সেখানেও প্রায় 70টি লোকেশন মিলিয়ে মোট 1500-ও বেশি পেট্রোগ্লিফস এখনও অবধি আবিষ্কার হয়েছে এবং এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। এর মধ্যে মহারাষ্ট্রের যে পেট্রোগ্লিফসগুলো সেগুলো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের এবং 10 থেকে 15,000 বছরের পুরনো। মহারাষ্ট্রের কাসেলি বলে একটা জায়গাতে সব থেকে বড় পেট্রোগ্লিফস পাওয়া গেছে, যেটা প্রায় 18 থেকে 13 মিটার জায়গা জুড়ে আঁকা এবং একটি হাতির কার্ভিং, যার মধ্যে আবার ছোট ছোট 70 থেকে 80টি বিভিন্ন প্রাণীর মূর্তি খোদিত আছে। আর এই কাসেলি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বারসু বলে একটা জায়গা, যেখানে আমরা এখন যাচ্ছি, সেটাতে কোঙ্কনের একটা বৃহত্তম পেট্রোগ্লিফস ক্লাস্টার পাওয়া গেছে। ক্লাস্টার কেন না, এখানে একসঙ্গে 62টি কার্ভিং দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটা প্রায় 17 মিটার ইন্টু 5 মিটার এরকম এলাকা জায়গা জুড়ে একটা ছবি খোদিত আছে, যেখানে একটি লোক দুটি বাঘের সাথে লড়াই করছে, এরকম একটা দৃশ্য আঁকা যাচ্ছে। শুধুমাত্র রত্নাগিরি জেলাতেই মোট 490টির বেশি পেট্রোগ্লিফস আবিষ্কার হয়েছে এখনও। পেট্রোগ্লিফসগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। কীরকম? এইখানকার এই পেট্রোগ্লিফসগুলোর কথা বলছি, কোঙ্কনের। এই যে কার্ভিং করা হয়েছে, এই লাইনগুলো 5 সেন্টিমিটারের থেকে বেশি গভীর নয় আর 3 থেকে 4 সেন্টিমিটার চড়া। সমস্ত পেট্রোগ্লিফসের বৈশিষ্ট্য বলছি এগুলো। আকারে এগুলো কয়েক সেন্টিমিটার থেকে শুরু হয়েছে এবং তারপরে ম্যাক্সিমাম কয়েক মিটার অবধি গিয়েছে। মোট 6 ধরনের ছবি বা ফিগার এখানে পাওয়া গেছে। স্থলচর জন্তু, পাখি, কিছু জলজ প্রাণী, কিছু উভচর আর কিছু অ্যানথ্রোমর্ফস। এই অ্যানথ্রোমর্ফসটা কি না, মানুষের ফিগার, তার সঙ্গে কিছু দেবদেবীর ফিগার থাকবে, এইটা ব্যাপারটাকে অ্যানথ্রোমর্ফস বলা হয়। এগুলো ছাড়া ষষ্ঠ যে টাইপের পেট্রোগ্লিফস পাওয়া গেছে সেগুলো হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট ফিগার। আর হচ্ছে এই যে পেট্রোগ্লিফসগুলো, এগুলোর কয়েকটির চৌম্বকীয় ধর্ম আছে। মানে এই ফিগারগুলোর ওপর যদি একটা ছোট কম্পাস নিডল রাখা হয় তাহলে সেটা ইরাটিক আচরণ করে আর কি। মজার ব্যাপার হচ্ছে এই পেট্রোগ্লিফসগুলোতে যে সমস্ত জন্তু জানোয়ারের ছবি পাওয়া যায় সেগুলোর বেশ কিছু প্রজাতি বর্তমানে কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই ফিগারগুলো থেকে বোঝা যায় যে একটা সময় ছিল যখন এই অঞ্চলটা একটা অতি সমৃদ্ধ জৈব বৈচিত্র্য ছিল। এখন তো এমনিতেই পশ্চিমঘাট পর্বত একটা বায়োডাইভার্সিটির হটস্পট, কিন্তু তখনও ছিল। আরেকটা জিনিস বোঝা যায় যে এই আদিম মানুষ যারা এগুলো তৈরি করেছিলেন, তাদের জীবিকা নির্বাহ করবার যে পদ্ধতি ছিল, ধারা ছিল, জীবনধারা, তার মধ্যে মাছ ধরা, শিকার করা এবং চারণভূমি নির্ভর জীবনযাত্রা ছিল তাদের। আমরা অ্যাকচুয়ালি প্রথম যে স্পটটাকে টার্গেট করেছিলাম সেই স্পটটাতে আমরা পৌঁছতে পারলাম না। তার কারণ সেটা মেন রোড থেকে অনেকটা ভেতরে এরকম প্ল্যাটোর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু প্রপারলি কোনো রাস্তা নেই, এই ঘাস ভেঙে ভেঙে যেতে হবে। ফলে যে চেনে না, তারপর আবার সেখানে একটা নালা মতন আছে, সেটা পেরিয়ে যেতে হবে। তো যে চেনে না তার পক্ষে খুঁজে পাওয়াটা বেশ মুশকিল। আর সব থেকে যেটা বড় সমস্যা, আমরা তো বাইক এভাবে এক্সপোজড রেখে, সমস্ত মালপত্র বাইকে বাঁধা, এইভাবে হাইওয়েতে ছেড়ে দিয়ে বাইককে চোখের আড়াল করেও তো কোথাও যেতে পারবো না।
সেই জন্য ওই স্পটটা আমরা আলটিমেটলি পৌঁছতে পারলাম না। তারপর এখানটায় এলাম, স্থানীয় একজনকে ফোন করেছিল, আমার এক লোকাল কন্ট্যাক্টস নীলেশজি, তার সঙ্গে কথা বলে এইটার খবর পেলাম। এবার নীলেশজির নিজের জমিতেও তার একটা ফার্ম হাউস আছে আর কি, আমের বাগান আছে, তো তার ওই ফার্ম হাউসের জমির মধ্যেও এরকম একটা কিছু আছে, আমরা সেখানেও যাব। আসার সময় এই দেবী হাসলে আসার সময় যে রাস্তা দিয়ে এসছিলাম স্টেট হাইওয়ে ছাড়ার পরে, কোনোভাবে সেই রাস্তাটা মিস করে অন্য একটা রাস্তায় ঢুকে পড়েছি। এখন আবার জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে লোকজনকে। ভালোই হলো, এক রাস্তায় এসে আরেক রাস্তায় ফেরা হচ্ছে, নতুন রাস্তা দেখা হচ্ছে। এই রাস্তায় তাও একটু ঘরবাড়ি আছে, গ্রাম গোছের ব্যাপার আছে। আসার সময় যেখান দিয়ে এসেছিলাম সেখানে তো কিচ্ছু ছিল না, পুরো কিলোমিটারের পর কিলোমিটার শুধু মাঝখানে রাস্তা আর দুপাশে ঘাসের জঙ্গল। এখানে দেখাচ্ছে ওই 4 কিলোমিটার মতন গেলে আবার ওই স্টেট হাইওয়েটা পাবো। আর বারসু যেটা আমাদের নেক্সট টার্গেট, সেটা ওখান থেকে ওই 10-11 কিলোমিটার মতন দূরে। এই যে টিপিক্যাল কাছা দিয়ে শাড়ি পরা মহারাষ্ট্রিয়ান মহিলা। শহরাঞ্চলে এই স্টাইলের শাড়ি পরা কিন্তু আর এখন দেখা যায় না, শুধুমাত্র ওই ফোক ডান্সের সময়ই তারা পরেন টরেন, তাই না? অবস্থা, শিং দুটোর কি চেহারা, মারাত্মক। এটা ছোট্ট নালা, সম্ভবত এর ওপর দিয়েও জল বয়, বেশি জল হয়ে গেলে। মাছের মতো জল, কিন্তু একদম তলা অবধি দেখা যাচ্ছে। একটা ছোট্ট ঝোড়া মতন ছিল, এই যে নালাগুলো আমরা পার হচ্ছি না বারবার, নানান ব্রিজের ওপর দিয়ে ছোট বড়, সেরকমই একটা নালা, কিন্তু একটু পাথুরে জায়গার উপর দিয়ে যাচ্ছিল বলে খানিকটা জায়গায় বেশ স্রোত টাইপের ছিল, একটু ঝর্ণা গোছের হয়ে গেছিলো, ছোট কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখানে দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। ভাগ্যিস সেই ভুল রাস্তাটায় ঢুকে পড়েছি, নইলে এটা মিস হয়ে যেত। ভালো লাগলো, বেশ 5 মিনিটের জন্য দাঁড়ালাম, ক্যামেরা বার করিনি আর মোবাইলেই কাজ সারলাম, কিন্তু এখানে ক্যামেরা দিয়ে ছবি করবার মতন জায়গা ছিল। স্টেট হাইওয়েতে উঠে পড়েছি আবার। এখান থেকে আমাদের সেকেন্ড স্পট যেটা বারসু, সেটা হচ্ছে ওই 7 কিলোমিটার মতন। সেখানেও হাইওয়ে ছাড়তে হবে। আমরা এখান থেকে ওই 3.5 কিলোমিটার মতন গিয়ে আবার হাইওয়ে ছেড়ে ভেতরে ঢুকতে হবে, 3-4 কিলোমিটার মতন। এই যে আমের বাগান, ও ও হো 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 হো, কি অসম্ভব সুন্দর। ও ও বাবা, কি ফুর্তি! কনফিউজড হয়ে গেছি, ম্যাপে দেখাচ্ছে ডান দিকে টার্ন, মানে এই রাস্তাটা হবে। এই রাস্তায় 3 কিলোমিটার এই রাস্তায় যেতে হবে। গুগল যেখান থেকে কাঁচা রাস্তায় যেতে বলছিল, সেখানে গিয়ে রাস্তার অবস্থা দেখে কনফিউজড হয়ে গেছিলাম যে সত্যি কি এটা হবে। তো একজন স্থানীয় মানুষকে পেলাম, উনি বললেন না, এই রাস্তায় যেতে হবে না, আমার সঙ্গে এসো। এখন বলছেন সামনে আরও 2 কিলোমিটার, 3-4 কিলোমিটার ওই মুখ থেকে চলে এসেছি, এখন সামনে বলছে আরও 2 কিলোমিটার, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 10 কিলোমিটার। এবার এই রাস্তায় 2 কিলোমিটার যেতে হবে বলছে।
রে, ধর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এই জন্যই কেউ আসে না, আসেনি এখনো অবধি। দেখা পাওয়া যাচ্ছে না, কোনো বোর্ড নেই। গুগল একরকম দেখাচ্ছে। স্থানীয় যে লোককে পেয়েছিলাম সে আমাদের ছেড়ে দিয়ে চলে গেল তার নিজের কাজে। ফলে এই রাস্তায় এই তো ফেসে গেছি। এবার আমরা ফিরে যাচ্ছি এই স্পটটাকে, আমরা বেচে দিলাম। কোনোভাবে যদি পাংচার হয়ে যায়, টায়ার কেটে যায়, কিছু হয়, তাহলে কোনো হেল্প পাবো না এখানে। দ্বিতীয় কথা, একটা লোককে পাচ্ছি না যে আমাদের বলতে পারবে আদৌ। একদম ডেজার্টেড প্লেস। অবশ্যই এই জিনিসগুলোই ডেজার্টেড প্লেসেই তৈরি হয়। পাওয়া গেছে, সেই জন্যই এতদিন লেগেছে আবিষ্কার হতে। যদি নর্মাল জায়গায় হতো কবেই আবিষ্কার হয়ে যেত। আমরা বারসুর স্পটটা এক্সপ্লোর করতে পারলাম না। এবার আবার যাচ্ছি সোলাগাঁওয়ের দিকে যাচ্ছি। এই বাদিকে দেওয়াছে গোতানে। এখানে লোকাল যে আমার কন্ট্যাক্ট ছিলেন নীলেশজি, তার ফার্ম হাউস আছে। তো সেটা 8 কিলোমিটার যেতে হবে এখান থেকে। সেই রাস্তায় আবার যাচ্ছি, দেখি কি হয়। পাওয়া যায় নাকি খুঁজে। সামনে গরুর পাল। বাবা, হ্যাঁ হর্ন ফর্ন দিও না ভাই। কি চেহারা এক একজনের, সিংয়ের কি চেহারা, বাপ রে বাপ, ওরে বাবা রে। এটা বেশ নিরীহ টাইপের। নর্থ বেঙ্গলে যেমন সব কিছু হচ্ছে গুড়ি আর বাড়ি দিয়ে, বিন্নাগুড়ি, ময়নাগুড়ি, এইসব। হ্যাঁ, এখানে হচ্ছে সব ওয়ারি, এই দিয়ে নাম। ভান্ডার ওয়ারি, ইসাই ওয়ারি, এরকম সব নাম। 2000 years later. আমরা লাস্ট আর একটা ডেস্টিনেশন ট্রাই করেছিলাম নীলেশ আপ্তেজির ফার্ম হাউসে, কিন্তু সেটাও অ্যাক্সেস করতে পারলাম না আমাদের এই বাইকের মালপত্রের কারণে। কারণ স্পটটা যেখানে, তার থেকে বেশ খানিকটা দূরে নিচে বাইক রাখতে হতো এবং তারপর পাকদণ্ডি বেয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে হতো। এবার এত কিছু মালপত্র এভাবে ওপেন রেখে যেতে পারি না, আবার নিয়ে যাওয়াও যায় না। সেই জন্য আমরা পেট্রোগ্লিপস দেখার চেষ্টা থেকে বিরত হয়ে এখন সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্ক একদম কাজ করছে না। আমরা কোথায় আছি, কী করছি, কিছুই বুঝতে পারছি না। আমরা এই প্রয়াগ বলে একটা রেস্টুরেন্টে, সোলাগাঁও, সেখানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ হলো আমাদের। সবজি কোলাপুরি, ওই মিক্স ভেজ টাইপের একটা ব্যাপার, তার মধ্যে পনির দেওয়া আর চাপাতি।
এই খেলাম, খেয়ে এখন দেবগড় ফোর্টের দিকে যাচ্ছি। এখান থেকে 61 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু যেতে সময় লাগবে বলছে 1 ঘন্টা 25 মিনিট। তার মানে রাস্তা খুব একটা সুবিধার নয়, এটা বোঝা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা তারপরেও আরেকটু এগোবো। মালওয়ান, তারকারলি বা আরও একটু এগিয়ে পসিবল হলে ভেঙ্গুরলার দিকে যাওয়ার চেষ্টা করব। কোথায়? সেটা হবে আমাদের আজকের রাইডের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটাকে এখানেই খতম ভাবা যেতে পারে, তার কারণ আলটিমেটলি ফ্রুটফুল খুব একটা হলো না। বাড়িঘরগুলো দেখো, সব সাংঘাতিক সাংঘাতিক, কিন্তু বাড়িঘর প্রচুর পয়সা কিন্তু লোকের। বাড়ি তো নয়, প্রাসাদ, প্যালেস। হ্যাঁ, এখানকার সব বাড়িতে বাইরে দিয়ে সিঁড়ি। একটা আইল্যান্ড আছে আবার মাঝখানে। সব মাছের নৌকো, ট্রলার। দেবগড় ডান দিকে, আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেব। আবার স্পিড ব্রেকার দেওয়া, বাবারে।